চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH সব বদল হয়ে যাচ্ছে। রাজ্যে উপর থেকে নিচতলা পর্যন্ত যত সরকারি আধিকারিক, IAS IPS, তাদের নিচে যারা কাজ করেন সব বদলে দিচ্ছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বড় গোঁসা, খুব রাগ। বলছেন গতকালই প্রেস কনফারেন্স করে নিজের প্রার্থী ঘোষণা করার আগে লম্বা প্রেস কনফারেন্স করে টানা বলে গেলেন কেন তিনি এটা পছন্দ করছেন না। কেন ম্যাম? আপনার যদি সঙ্গে জনসমর্থন থাকে তাহলে আপনার ভয় কিসের? আপনার সঙ্গে যদি আপনার দলের নেতা কর্মীরা থাকে তাহলে আপনার ভয় কিসের? ও ভুলে গিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা কর্মীরা তো মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে এখন রাস্তায় নেমেছে। যে বিধায়করা টিকিট পায়নি সেই বিধায়ক তথা বিধায়কদের ফলোয়ার্সরা, অনুগামীরা রাস্তায় নেমে কেউ টায়ার জ্বালাচ্ছে, কেউ ভাঙচুর করছে, কেউ বলছে আমি রাজনৈতিক সন্ন্যাস নিলাম, কেউ বলছে আমি ISF বা অন্য দলে গিয়ে লড়ব। জনতাও সাথে নেই, নেতারাও সাথে নেই, কর্মীরাও সাথে নেই, সরকারি অফিসাররাও চলে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তবে পড়ে রইল একটা বিগ জিরো। এইবারে হারতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন আমাদের লিস্ট, 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং আর 291টা, এটা আমাদের লিস্ট। আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। কালীঘাট থেকে বড় মুখ করে 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর সে প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের হালটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তো দলের জন্ম, তাই হয়তো তিনি আগে থেকেই এই বিদ্রোহের ছবি চোখের সামনে দেখতে পাচ্ছিলেন, তাই আগে ভাগেই ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করে। কিন্তু মাননীয়া, আপনার এই ললিপপে যে কেউ পাত্তাই দিচ্ছে না। দলের একের পর এক টিকিট না পাওয়া বিদায়ী বিধায়কেরা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আমাকে গলির পাঠা করা হলো। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দেবে। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, আজকে থেকে আমি পদত্যাগ করলাম। হারবে, হারবে। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কারো ঠিকা চাকর নাকি? তৃণমূল কংগ্রেসের যেন শনির দশা চলছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে এক কাট্টা হচ্ছে মানুষ, আর অন্যদিকে মাননীয়ার একের পর এক বান লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। প্রশাসনিক দুর্নীতিতে যারা অংশগ্রহণ করেছেন সেই দাগীদের বাঁচানোর বাধ্যবাধকতা নিয়ে 291 জনকে ওনারা ঘোষণা করবেন। তালিকা শুরু হলো টেন্টেড পলিটিশিয়ানের নাম দিয়ে, তালিকা শেষও হলো তাই দিয়ে। আরো ছাড়বে, বেলা বাড়ুক, আরো ছাড়বে। আপনি কি কাউকে ইঙ্গিত করছেন? আরে হ্যাঁ, ইঙ্গিত করছি, বেলা বাড়লেই বুঝতে পারবে। যে পকেটস থেকে এই ক্ষোভ বিক্ষোভ এসছে সেটাও দেখা হবে। এটা প্রয়োজনই নয়, এটা কোনো জায়গা নেই। দল পরিষ্কার, যে প্রার্থী তার পিছনে সবাই থাকবে। তৃণমূলের প্রার্থী তালিকা মানেই চমক। সেই তৃণমূলের প্রার্থী তালিকায় এবার একেবারে ফিকে। পুরনো মুখ ও পরিবারতন্ত্রে ভরা তালিকা থেকে বাদ যাওয়া নামগুলোই এবার মমতার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। টিকিট না পাওয়াদের বিদ্রোহী যেন বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় আসন্ন। রিপাবলিক বাংলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেতা কর্মীরা রাস্তায় নেমেছেন জানেন তো? না জানলে আমি একবার দেখাই। দেখুন, এ রাজ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর কি হচ্ছে জেলায় জেলায় তার এক ঝলক দু ঝলক ছবি দেখাচ্ছি। এই ছবিগুলো ছাড়াও প্রচুর জায়গায়, প্রচুর জেলায়, প্রচুর গ্রামে বিক্ষোভ চলছে, যেটা আমরা সময়ের অভাবে দেখাতে পারছি না। শওকতের বাড়ি ঘেরাও হয়েছে। কেন শওকতকে টিকিট দেওয়া হয়েছে এবং শওকত বিরোধী পক্ষ এবং শওকত পক্ষ এই দু তরফের মধ্যে যে বচসা, প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমি এই এলইডি স্ক্রিনে। স্পষ্ট হচ্ছে শওকত মোল্লা প্রার্থী হওয়ায় তার পক্ষে যারা রয়েছেন তারা একদিকে দাঁড়িয়ে রয়েছেন এবং তার বিপক্ষে যারা রয়েছেন তারা তার বিপক্ষে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ গোষ্ঠী কোন্দল স্পষ্ট। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই বিক্ষোভ দেখাচ্ছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। জেলায় জেলায় এই ছবি উঠে আসছে এবং এক একটা জায়গার আলাদা আলাদা ছবি দেখাচ্ছি। ক্যানিং এর ছবি, আগুন, জীবনতলা, ক্যানিং পূর্ব, আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। আরো একটা জায়গার ছবি দেখাবো। একদিকে দেখালাম বসে বিক্ষোভ চলছে, কেন বিধায়কের নাম দেওয়া হয়নি। এবার হচ্ছে আমডাঙ্গার ছবি দেখাবো, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। দেখুন ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন, তৃণমূলের ফ্ল্যাগ। কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলাই চলে, কারণ তিনি তো প্রার্থী তালিকা প্রকাশ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করলেন। বসিরহাটের ছবি দেখাই, মিনাখার ছবি দেখাচ্ছে। ওদিক থেকে এদিক পর্যন্ত টায়ার জ্বালিয়ে গোটা রাস্তা ব্লক করে দিয়েছে। কারা ব্লক করেছে? পতাকাটা দেখা যাচ্ছে ঝাপসা, তৃণমূলের পতাকা। তৃণমূল বিক্ষোভ করছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে, রাস্তা আটকে বিক্ষোভ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করছে। কেন? কারণ তাদের প্রার্থী পছন্দ হয়নি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে, জলপাইগুড়ি থেকে মেদিনীপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দল ছাড়ার হুঙ্কার দিচ্ছে বিক্ষুব্ধরা। বলছে দলই করব না, তৃণমূল করব না, বিজেপি করব, আইএসএফ করব, জেইউপি করব, তৃণমূল করব না। এদের মুখগুলো দেখুন, এরা সকলে তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি। অর্থাৎ তৃণমূল এই মুহূর্তে ভেঙে ছারখার হচ্ছে আর বিজেপি ঘুটি সাজাচ্ছে। সেকেন্ড লিস্ট, ফার্স্ট লিস্ট প্রকাশ হয়ে গেছে, সেকেন্ড লিস্ট তৈরি করছে, শক্তিশালী লিস্ট তৈরি করছে। আর তৃণমূল ভেঙে চুরে ঠুনকো একটি পার্টি বলে মনে হচ্ছে এই মুহূর্তে, কারণ কোনো স্টেবিলিটি নেই। একটা প্রার্থী তালিকা প্রকাশের পর এইভাবে গোটা রাজ্যে বিক্ষোভ চলছে। আমি বক্তব্য শোনাবো, যারা বিক্ষুব্ধ, যারা বিধায়ক, যারা টিকিট পাননি, কি বলছেন তারা তৃণমূলের বিরুদ্ধে, শুনুন। শুধু ফারাক্কার মানুষ চাই, তাহলে আমি নির্দল থেকে জানাতে চাই। উনারা তো বলেন জনগণ সব কথা বলে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ইন্ডিপেন্ডেন্স নির্দল থেকে দাঁড়িয়ে আমি একটা সাধারণ একটা গালে থাপ্পড় মারবো। আরে আমার মতন বুকের পাটা রাখতে হবে। আমি দল করতে গেছি, তোমার কাছে মাথা বিক্রি করতে যাইনি। না, আমার সাথে কিছু কথা হয়, কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো তৃণমূলের লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? না, রাজনীতি আর করবো না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে কোরামুখি করতে হবে নাকি? আমি কারো ঠিকা চাকর নাকি? আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই সিট থেকে হাতে চলেছে তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লা, আরাবুল ইসলাম, ভাঙড়ের কথা বলছি, কাইজার, বিভিন্ন পক্ষের মধ্যে খাওয়া খাওয়ি, কোথা থেকে সিট জিতবেন? খগেশ্বর বলছেন আমি দল ছেড়ে দিলাম, শুধু আমি নয় সবাই মিলে দল ছেড়ে দিলাম। কোথা থেকে জলপাইগুড়ি, কোথা থেকে উত্তরবঙ্গ, কোথা থেকে রাজ্যের বিভিন্ন জায়গাগুলো আপনারা জিতবেন? অসিত মজুমদার বলছেন সন্ন্যাস নিয়ে নেব রাজনীতি থেকে, কোথা থেকে জিতবেন? আপনাদের যে এমএলএরা এতদিন এমএলএ রইলেন, এতদিন ক্ষমতায় রইলেন, একবার টিকিট না পেয়ে আপনাদের দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে তাদের দলের প্রতি আনুগত্য কোথায়? মানে আমি একজন বাইরে থেকে থার্ড পার্সন, একজন সাংবাদিক হিসেবে দেখে বুঝতে পারছি যে এরা দলের প্রতি একদমই অনুগত নয় ম্যাম, আপনার দলের প্রতি।
আপনি বোঝেননি আসলে আপনার দলটা করার জন্য এদের ইন্টারেস্ট ছিল শুধুমাত্র টাকা টাকা টাকা, তাই জন্য আজকে টিকিট না পেয়ে প্রত্যেকে দল ছাড়ছে। আপনি ভাবুন মাননীয়া কিভাবে জিতবেন। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, কোন্দল দাবানালে কি পূর্বে মমতার সবুজ বাগান, সাজানো বাগান, দিকে দিকে আগুন জ্বলছে, টায়ার জ্বলছে, বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ কিভাবে থামাবেন মাননীয়া, কিভাবে থামিয়ে জিতবেন মাননীয়া, প্রশ্ন থাকছে। আমার সঙ্গে কিশলয়ের অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের ডিবেট শো এর মধ্যে 1 নম্বর ডিবেট শো কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন এবং যারা থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে থাকছেন স্বপন দাশগুপ্ত, বিজেপি প্রার্থী রাসবিহারীর, কিছুক্ষণের মধ্যেই তিনি জয়েন করবেন। তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন বিজেপি মুখপাত্র, সৌরভপ্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, সুকান্ত ঘোষ রয়েছেন অধ্যাপক, মৌমিতা চক্রবর্তী গবেষক, তাপস ব্যানার্জি রয়েছেন আইএসএফ রাজ্য কমিটির সহ সভাপতি। আমি আজকে সৌরভপ্রিয় বাবুকে দিয়ে শুরু করব। সৌরভপ্রিয় বাবু, তৃণমূলের খুব খারাপ অবস্থা আমার যা দেখে মনে হচ্ছে একজন সাংবাদিক হিসেবে, কারণ আমি দেখছি রাজ্যের দিকে দিকে টায়ার জ্বলছে, আগুন জ্বলছে, পার্টি অফিসের সামনে বিক্ষোভ চলছে, এবং যারা আপনাদের বিধায়ক ছিলেন টিকিট না পেয়ে বলছেন রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেব অথবা উল্টো দিকের দলে দাঁড়াবো। এভাবে কিভাবে জিতবেন, কিভাবে 226টা সিট পাওয়া যাবে আপনি বোঝান। 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। দেখো, শোলে সিনেমা যখন রিলিজ করেছিল তখন টিকিট নেওয়ার জন্য প্রচুর লোকের মারামারি হুড়োহুড়ি করে কে হলে আগে ঢুকবে, মানে সিনেমাটা খুব ভালো হয়েছিল। আবার অনেক কিছু কিছু সিনেমা আছে যেগুলো ফ্লপ করে, সেগুলো দেখার জন্য লোকে টিকিটের জন্য মারামারি করে না। আমাদের দলে টিকিট নেওয়ার জন্য বা টিকিট পাওয়ার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে, তাদের অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। 294টা কেন্দ্রের মধ্যে 3-4 জায়গায় যা বিষয়টা হচ্ছে, মানে 5%-এরও কম, এই বিষয়টা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কর্মীদের প্রত্যেকবারই হয়, এবারও হয়েছে, এবং এটা খুব তাড়াতাড়ি কমে যাবে। দলই শেষ কথা, এবং দলের ওপরে কেউ কোনো কথা বলবে সেটা দল কোনোভাবেই সেটা বরদাস্ত করবে না। উত্তর নিই তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপি বিভিন্ন জায়গায় আজকেও বক্তব্য রেখেছে যে তৃণমূলে এত দ্বন্দ্ব, এত কোন্দল চললে তৃণমূল হারবে, বিজেপি জিতবে, এটাই আপনারা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন তারা 226টা সিট পাবেন, এবং আপনার প্রতিপক্ষ বলছেন এরকম ছোটোখাটো জিনিস তো হতেই থাকে, এগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, তৃণমূলই জিতবে। 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। দেখো, ফার্স্টলি বলতে যাই, ইটস নট মাই সার্কাস, ইটস নট মাই মঙ্কিজ। আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, কিন্তু আসন সংখ্যা এক্ষুনি শুনলাম 226 নাকি, 250 থেকে কমে গেল নাকি? আমি তো ভাবলাম 294 জায়গায় 95 বলবে, 96 বলতে পারে, 300 বলতে পারে, কমে গেল। প্রবলেমটা হচ্ছে, দেখো, 75 আর 25-এর হিসাব টাকা তুলেছিল যারা দোলাসনের হিসাব মতো অডিট করিয়েছিল, 25 থেকে 75 যারা কালীঘাটে পাঠায়নি, একটু কম পাঠিয়েছিল, তাদের টিকিটটা কাটা গেল। যেমন এক্সাম্পল, সাধন পাণ্ডে বিধায়ক ছিল, তারপর তার বউ হলো, তারপর তার মেয়ে হলো, মানিকতলার তৃণমূল কর্মীরা নেই, বিভিন্ন জায়গায় তৃণমূল যারা কর্মীরা তারা নেই। আমি দেখলাম প্রার্থী খুঁজে পাচ্ছে না, সকালে জয়েন করছে, দুপুরে টিকিট পাচ্ছে, 11-12 জন অদ্ভুতভাবে হচ্ছে, কাকে করবে বুঝতে পারছে না। এই অবস্থা তো দেখা যাচ্ছে, এটাকে কি বলতো, মুসল পর্ব বলে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ। বেশ, বাকিদের কাছে যাওয়ার আগে ছোট্ট 10 সেকেন্ডে আপনি হাসছেন কেন স্যার? এটা কি হেরে যাওয়ার একটা শেষ হাসি? হ্যাঁ, এই কারণে, তার কারণ যে দলটা এখন পর্যন্ত ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে পারেনি, যারা অপেক্ষা করছে কখন তৃণমূলের উচ্ছিষ্ট কিছু পড়ে থাকবে সেইগুলোকে নিয়ে বিজেপিতে ঢুকবে, মানে বিজেপি নেবে, সেই উচ্ছিষ্টের জন্য যারা অপেক্ষা করে তাদের কাছ থেকে এখন আমাদের কত কিছু শুনতে হবে। আমরা সব ক্যান্ডিডেট দিয়ে দিয়েছি। আমি শুধু একটাই পয়েন্ট মেনশন করতে চাই, সকালবেলা জয়েন করে সন্ধ্যেবেলা টিকিট পেয়েছে, আমি এইটুকু বলতে চাই। সকালে জয়েনিং, সন্ধ্যেবেলা টিকিট, 4জন সকালবেলা জয়েন করলেন, সন্ধ্যেবেলা টিকিট পেলেন। আপনাদের কি প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না সৌরভপ্রিয় বাবু? নন্দীগ্রাম পেয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছিলেন। আমি প্রত্যেকের কাছে ডিবেট ওপেন করছি। আমি তাপস ব্যানার্জির কাছে যাই, আইএসএফ রাজ্য কমিটির সহ সভাপতি। আইএসএফ যে নেতারা ভাঙড়ে এবং সংলগ্ন অঞ্চলে রেগে যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে, তারা বলছেন সবাই আইএসএফ এর দিকে চলেছেন, তৃণমূলের মধ্যে মারপিট চলছে, শওকত মোল্লা দাঁড়াচ্ছেন ভাঙড়ে, অন্যদিকে ক্যানিং পূর্ব, ক্যানিং এরিয়াতেও বিভিন্ন জায়গায় কোন্দল চলছে। আইএসএফ কতটা আশাবাদী যে এই তৃণমূলের কোন্দল থেকে তারা লাভবান হবে? 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। হচ্ছে আইএসএফ তার শক্ত জমি ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে অনেক আগেই তৈরি করে ফেলেছে। আমরা আগেই বলেছিলাম যে ক্যানিং পূর্বে সব আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জিতবে,
এবং সেটা প্রমাণিত হলো। আর নওশাদ সিদ্দিকী বলেছিল ভাঙর গুলি বোমার ভাঙর নয়, কলম পেন ধরাবে ভাঙরের মানুষকে। সেইটাতেই আকর্ষিত হয়ে একে একে তৃণমূল থেকে কেন বিভিন্ন দল থেকে একে একে আইএসএফে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করবার জন্য এগিয়ে আসছে এবং ভাঙর পথ দেখাচ্ছে। একটা সময় বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এখন ভাঙর থিংস টুডে, বেঙ্গল থিংস টুমরো, এই জায়গায় যাচ্ছে। আর যেসব অশান্তি হচ্ছে ওদের দুটো দ্বন্দ্ব, একটা হচ্ছে বাইরের আর ভিতরের। অধিকাংশ প্রার্থী তো বাইরে গিয়ে দাঁড়িয়েছে, আর টায়ার জ্বালানোতে যে রেজাল্ট হয় না এটা কিন্তু ভুল। একেবারেই গত 21 সালের বিধানসভায় টায়ার জ্বালিয়ে অশোকনগরের টিকিটটা পেয়েছিল নারায়ণ গোস্বামী বাইরে থেকে গিয়ে, এবারও তিনি পেয়েছেন। তো টায়ার জ্বালিয়ে ওনারা তাকে সম্মতি দেন, তো যত টায়ার জ্বলছে আবার মনে হয় প্রার্থী চেঞ্জ হবে। আচ্ছা, তৃণমূল টায়ার জ্বললে প্রার্থী চেঞ্জ হয়ে যায়, বাহ ভালো সিস্টেম। মৌমিতা চক্রবর্তী, বিভিন্ন জায়গায় তৃণমূলের কোন্দল, মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো বাগান কি জ্বলছে? 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগান কি আদৌ সাজানো ছিল? আমার জন্য এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ সত্যি যদি সাজানো বাগান হয় তাহলে সেটা কখনোই এতটা ছন্নছাড়া হতে পারে না। এবার বলি, বেশ কিছুদিন ধরেই একজন ভদ্রমহিলা যে 4 বারের অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, মানে বিধায়িকা ছিলেন এবং ডেপুটি স্পিকার ছিলেন, তাকে যখন দল টিকিট দিল না, তিনি সেই কেঁদে কেটে ঠোঁট ফুলিয়ে নাক লাল করে হঠাৎ করে বলতে শুরু করলেন ব্যক্তিগত আক্রমণ। তিনি মুখ্যমন্ত্রীকে প্রেগনেন্ট বানিয়ে দিলেন, আবার বলছেন পার্সোনাল কথা এখানে দরকার নেই, এখানে দরকার নেই, আমি বারণ করছি এইগুলো কথাবার্তা বলে। এটা আমি বলিনি, না না, বেশ এগুলো মেনশন করার দরকার। ঠিক আছে, আমি থামালাম। এই ধরনের কথাবার্তাগুলো বানায় না, আমি থামিয়েছি স্যার, বেশ ওইগুলো মেনশন করার দরকার। ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এবং উনি দাবি করলেন যে ওনাকে যদি ভবানীপুরে টিকিট দেওয়া হয় উনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখিয়ে দেবেন। মানে একটা মানুষ টিকিট পাওয়ার জন্য কি লেভেলের ব্যক্তিগত স্তরে ঢুকে কথা বলছে, খুবই নোংরা সেটা। হ্যাঁ, এগুলো একেবারেই উচিত নয়। এইবারে এই গোষ্ঠী কোন্দল টিকিট না পাওয়ার জন্য এটা কিন্তু আজকের নতুন ঘটনা নয়, এটা তৃণমূলে হচ্ছে। এবং তুমি যদি দেখো কিশোরের লিস্টে যাদের নাম বার করেছে, যারা করাপশনের সাথে যুক্ত, তাদেরই নামগুলো ঢেলে ঢেলে দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক কেন টিকিট পেল? আমাকে এই উত্তরটা সেই অংশে আসবো, এই দুর্নীতিগ্রস্তদের অংশে আসবো এবং সৌরপ্রিয় বাবুকে জিজ্ঞেস করবো। সুকান্ত ঘোষ অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনার বিশ্লেষণে কি মনে করছেন তৃণমূল কংগ্রেসে যেটা সৌরপ্রিয় বাবু চাপা দেওয়ার এইভাবে চেষ্টা করলেন যে এরকম ছোটখাটো জিনিস হতেই থাকে, আবার সব ঠিক হয়ে যাবে, 16 টিকিট কিনতে গেছে লোকে এই বলে উদাহরণ দিলেন, এটা কি 16 টিকিটের লাইন মনে হচ্ছে স্যার আপনার? 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। না না, এটা সিনেমা তো নয়, কারণ খগেশ্বর রায় ইতিমধ্যেই যে বিদ্রোহ ঘোষণা করেছে, কারণ স্বপ্না বর্মনকে প্যারাশুটে করে যতই বড় অ্যাথলিট হন উনি, তাকে সেই অঞ্চলে খগেশ্বর রায় জিতে আসছেন বামফ্রন্টের আমল থেকে, সেই অঞ্চল থেকে তাকে যখন টিকিট দেওয়া হয়নি, তার ফলে কিন্তু তিনি পদত্যাগ করেছেন তার চেয়ারম্যানের পদ থেকে। এবার তারপর তুমি দেখতে পারো তুফানগঞ্জে শিবশঙ্কর পালকে উড়িয়ে এসে, মানে এই 2 দিন আগে হয়তো দল জয়েন করেছে, তাকেও প্রার্থী করা হয়। এই অসন্তোষগুলো কিন্তু ক্যানিং এ নেই, এই অসন্তোষগুলো কিন্তু মানে আস্তে আস্তে করে জ্বলছে। কারণ খগেশ্বর রায়ের যে ওখানে বেল্ট, সেই অঞ্চলে স্বপ্না বর্মনের মতো একজন অ্যাথলিটকে দাঁড় করিয়ে এই 2026-এর বৈতরণী পার করা আমার মনে হয় না সহজ হবে। আর এই অসন্তোষটা টায়ার জ্বালিয়ে শুধু নয়, এই টায়ার জ্বলনটা আমরা বাইরে থেকে দেখছি, এটা হয়তো আরো বৃহত্তর ভাবে জ্বলছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী পদ নিয়ে এই অসন্তোষ কিন্তু ধুমায়িত হচ্ছে তৃণমূল স্তর থেকে। সুতরাং কিশোরয় এখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই ব্যাকফুটে বলে আমি মনে করছি। এখান থেকে হ্যাঁ স্যার, আমি আসছি, আমি ডিবেট ওপেন আপ করছি, সবার মাইক ওপেন আছে, আপনারা কথা বলতে পারেন একে অপরের সঙ্গে। আমি তরুণজ্যোতি হাত তুলছিলেন। তরুণজ্যোতি, আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল ব্যাকফুটে বুঝলাম, কিন্তু বিজেপির নাকি সংগঠন নেই, বিজেপির নাকি বুথে বসানোর লোক নেই, এত বিক্ষোভের পরেও নাকি তৃণমূলই জিতবে। তৃণমূলের লজিকগুলো আমি আপনার সামনে বলছি। আমি সৌরপ্রিয় বাবুর কাউন্টার নেব আপনার পর, বলুন স্যার। না, লজিক তো দেখো, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, প্রার্থী তালিকার প্রথম নামটা জলজল করছে, একদম মুকুটের শিরোমণি। কি নাম? পরেশ অধিকারী। কে পরেশ অধিকারী? চাকরি দুর্নীতিতে যার নাম ছিল, যার মেয়েকে চুরি করে চাকরি দেওয়া হয়েছে, কোর্টের আদেশে যার মেয়ের চাকরি গেছে, তার পরিবারের পজিশনকে তিনি চাকরি দিয়েছিলেন। আমি দেখলাম রেশন কেলেঙ্কারিতে, চাল চুরিতে জড়িত বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক আছেন। রেশন বন্টন কেলেঙ্কারি অভিযুক্ত, আমার পুরো লিস্ট আছে, আমি এই গ্রাফিক্সটা দেখাবো, আমি তৃতীয় অংশে দেখাবো। শঙ্করাড্ডর মেয়ে আছে, আমি এই অংশটা আসবো, তৃতীয় অংশ আছে, এই জিটিএ তৃণাঙ্কুর আছে,
মানে তারপর একের পরে তুমি দেখো বিভিন্ন জনের নাম আমি লিস্টে আসবো দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের। আমার কথা হচ্ছে আপনাদের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের সংগঠন নিয়ে প্রশ্ন হয়, তাহলে আমাদের একটা পঞ্চায়েত প্রধানের স্বামীকে নিয়ে সকালে জয়েন করিয়ে বিকেলে টিকিট দিতে হয়, এত ভয়। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো ওপেন চ্যালেঞ্জ করেছে, তিনি প্রার্থী হয়েছেন ভবানীপুরে, তিনি প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। সাহস কেন হলো না ভাইপোর ওখানে যাওয়ার, একটু নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হওয়ার, কন্টেস্ট করার? নাকি ওই স্পেশাল এলাকা ছাড়া তিনি বেরোতে পারেন না? আমার সেকেন্ড আরেকটা অপশন জিনিস থাকবে এখানে। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, অন্তত তিনি একটা ভালো কাজ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীরা কতটা বেকার, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেকার তিনি প্রমাণ করেছেন। কিভাবে প্রমাণ করেছেন? বিভিন্ন জায়গায় তিনি সেবাশ্রয় করে স্বাস্থ্য মানে সচেতনতা শিবির দিয়েছে, চিকিৎসা ব্যবস্থা করেছে। হাসপাতালটা এনাফ হচ্ছে, তার মানে হাসপাতাল ওখানে এনাফ না, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নেই। নীল সাদা রঙের যে বিল্ডিংগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হয়, সেগুলো পরিষেবা পাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্ভাগ্যক্রমে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বটে, কতটা ব্যর্থ। কাউন্টার, আমি একটা কথাই বলবো যে ও জলজল করে পরেশ দার নামটা দেখতে পেয়েছে, কিন্তু এখন জলজল করে সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ দেখছে যে নারদায় লুকিয়ে লুকিয়ে টাকা নেওয়া শুভেন্দু অধিকারীকে যারা চোর বলেছিল, সেই চোরকে দু জায়গায় ক্যান্ডিডেট করেছে, দু জায়গায়। দাঁড়াও, তোমার সাথে বলি, ববিদার নামটা বলো, বলছি দু জায়গায় এই শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল কারা? এই বিজেপি বলেছিল তারা নারদার চোর। তাকে এখন দু জায়গায় প্রার্থী করতে হচ্ছে। আচ্ছা, তোমার এমপি সৌগত রায়, ওই তোমার এমপি সৌগত রায়, তোমার এমপি সৌগত রায়, আরে তোমার এমপি সৌগত রায় বলো, টাকা খেয়ে টাকা নিয়ে আবার আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, জলঙ্গি থেকে ব্রেকিং নিউজ আসছে। এক সেকেন্ড, একটা ব্রেকিং নিউজ নিয়ে তারপর আসছি আলোচনায়, আমি আসি আপনার কাছে স্যার। ব্রেকিং নিউজ আসছে, কিশলয় অগ্নিবারে প্রার্থী ঘোষণার পর জলঙ্গিতে অবরোধ চলছে, তৃণমূলের অবরোধ চলছে জলঙ্গিতে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। জলঙ্গির প্রার্থী বাবর আলীকে বদলানোর দাবি। টিকিট পাননি বর্তমান বিধায়ক আব্দুর রাজ্জাক। বহিরাগত বাবর আলীকে প্রার্থী কেন করলো তৃণমূল, সেই নিয়ে বিক্ষোভ। জলঙ্গির ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি কর্মীদের। ব্রেকিং নিউজ, প্রার্থী ঘোষণার পর তৃণমূলে বিক্ষোভ, জলঙ্গিতে অবরোধ চলছে। আর শুধুমাত্র জলঙ্গি নয়, পরের জায়গাটা দেখব, ভাঙড়ে দাঁড়াতে কি ভয় পাচ্ছেন শওকত মোল্লা? প্রশ্ন থাকছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে একদিকে বিক্ষোভ চলছে, পরে ব্রেকিং নিউজ দেব। বিক্ষোভ করিয়ে চাপ সৃষ্টির চেষ্টা শওকতের। নিশ্চিত হার থেকে কি বাঁচতে আগে ভাগে পলায়নের চেষ্টা করছে শওকত মোল্লা? তৃণমূলের অন্দরে কি আতঙ্কের বহিঃপ্রকাশ ভাঙড়? শওকত মোল্লা এই বিষয়ে কি বলছেন শুনবো। গতকাল থেকে সমস্যা হচ্ছে, তো আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। মানুষই তো আমাদের সব কিছু, নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার নেব। আমি মনে করি, আমি সকলকে অনুরোধ করব, দল ক্যান্ডিডেট ঠিক করেছেন, এটা নিয়ে যে তাদের যে আবেগ বা তাদের যে যা কথাবার্তা, নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো বা দিদিকে বলবো, তারপরে যেটা হওয়া। শওকত মোল্লা তিনি বলছেন যে আমি দাঁড়িয়েছি কিন্তু এখানে বিক্ষোভ হচ্ছে, সেই নিয়ে আমি আসলে বুঝতে পারছি না। আমি কিশলয় প্রশ্ন করছি যে শওকত মোল্লা বিক্ষোভগুলোকে নিজের বিরুদ্ধে নিজেই করাচ্ছেন, কারণ তিনি ভাঙড়ে হারবেন তিনি জানেন। আমি এই উত্তরটা নেব, তবে তার আগে আমি আরাবুল ইসলাম কি বলছেন শুনবো। 200% বলছি, লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে। আর এই অপদত্ত নীলজ্জ যিনি তোলাবাজ, তানাকে এখান থেকে পালিয়ে চলে যেতে হবে, মুখ দেখানোর জায়গা ভাঙড়ে পাবে না। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি তৃণমূলের কোন্দল নিয়ে, আমি কিশলয়, আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, প্রার্থী বিদ্রোহে কি স্পষ্ট হচ্ছে বাংলার পথ পরিবর্তন? প্রত্যেকের কাছে আসবো, শুরু করব তাপস ব্যানার্জিকে দিয়ে। বিষয়টা হচ্ছে, দেখুন এই প্রার্থী বিদ্রোহটা যেটা তৈরি হয়েছে, দুটো দ্বন্দ্ব। আপনারা জানেন যে তৃণমূলের প্রার্থী তৃণমূল তৈরি করে না, আইপ্যাক তৈরি করে, এবং আইপ্যাকের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা যে দাবিটা করে এসেছি যে দুটো ফুল কিন্তু চালায় আরএসএস, এটা প্রমাণিত হয়ে গেছে। আর পুরনো আরএসএস ভালো, আরএসএস ভালো, আরএসএস ভালো, পুরনো আরএসএস ভালো। আজকে পবিত্রকর যে ক্যান্ডিডেট হলো, সকালবেলায় পার্টি ছেড়ে চলে এলো। কে পবিত্রকর? একদম আরএসএস একদম কন্ট্রোল
আরএসএস এর লোক পবিত্রকর, আজকে পবিত্রকর কিন্তু ক্যান্ডিডেট হলো। এটা একটা কন্ট্রাডিকশন। আরেকটা কন্ট্রাডিকশন হচ্ছে ওদের ভূমিপুত্র, অজস্র জায়গায় ভূমিপুত্র নেই। আপনারা বহু জায়গায় দেখবেন ভূমিপুত্র নেই, এবং যারা ভূমিপুত্র টুত্র গল্প নয় কে কত টাকা নিতে পারবে। নওশাদ ভূমিপুত্র, নওশাদের জন্ম ভাঙড়ে, তৃণমূল করছে, নওশাদের জন্ম ভাঙড়ে। আরে আগে উত্তর দিন না, নওশাদের জন্ম ভাঙড়ে। আমি কি ভূমিপুত্র কথা বলছি? ভূমিপুত্র দাঁড় করান না, হিম্মত থাকলে ভাঙড়ে ভূমিপুত্র দাঁড় করান নওশাদকে সরিয়ে। তাহলে বলছে আপনি ভূমিপুত্র গল্প তো তৃণমূল করছে, ঠিক আছে, কি জন্য টায়ার চলছে? আপনারা ভূমিপুত্র মানেন না তো? আরে টায়ার চালাচ্ছেন তো আপনারা, ভূমিপুত্র মানেন কি মানেন না এটা উত্তর দেবেন। এক তো টিম টিম করে শুধু নওশাদ চলছে, আর তো কিছুই নেই। ওই টিম টিম করে নওশাদ চলছে, আর আছে নাকি আপনাদের কম্পন? সিপিএম এর পা ধরে থাকতে হয় ভাঙড়ে। না না, ভাঙড়ে আরাবুল ইসলাম বলছেন তৃণমূলকে হারাবো, কাইজার বলছেন তৃণমূলকে হারাবো, শওকত মোল্লা বলছেন আমি দাঁড়াবো কিনা ভাবছি কারণ এরা বিক্ষোভ করছে। তৃণমূলের আছেটা কে আর ভাঙড়ে? দেখো আমি তোমার একটা কথা পরিষ্কার বলি, যে যারা বিক্ষোভ করছে, যারা বিক্ষোভ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রার্থী তালিকার প্রকাশের সময় পরিষ্কার বলে দিয়েছে যে যাদেরকে আমি টিকিট দিতে পারিনি বা কোনো কেন্দ্র পরিবর্তন করতে হয়েছে তাদেরকে আমি অন্যভাবে দায়িত্ব দেব। তাও তো শুনছে না, আমি বলছি তাও তো শুনছে না আপনাদের দলের বহু বছরের নেতা। যারা মনে করবে যে কেউ তৃণমূলের ঊর্ধ্বে কেউ নেতা আছে, তারা দলটা ছেড়ে চলে যেতে পারে, কারণ আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেখান, মমিতা হাত তুলছে। আমি আসছি তরুণ জ্যোতি। আচ্ছা আচ্ছা, এখানে একটা বড় ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি কি বলছেন যারা তৃণমূল ছাড়বে তাদেরকে আপনি আইএসএফ এ আমন্ত্রণ জানাচ্ছেন? এক সেকেন্ড এক এক করে আপনার বিজেপিতে ছিল, আজকে চলে এসেছে। বিজেপি আর তৃণমূলের যাতায়াতের পথ, যে বিজেপি সেই তৃণমূল। মুকুল রায় বলে গেছে, আমি তো বলছি না। মমিতা হাত তুলছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাদের টিকিট দিতে পারেনি তাদের কাছে উনি ক্ষমা প্রার্থী, তাই তো? না, তিনি বলেছেন তাদেরকে অন্য জায়গায় কাজে লাগানো হবে। সবাইকে টিকিট দেওয়া যায় মমিতা? এইবারে আমি একটা, আচ্ছা তুমি, আমরা তো দল করছি, দলের সংগঠন থাকে, দলের বিভিন্ন কাজ থাকে, যে দল করবে সেটা তাকে টিকিট দিতে হবে। বলতে দিন স্যার, মনে করে আচ্ছা ওনাকে বলতে দিন। আমি বলছি কি এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে পরেশ অধিকারী, এদেরকে না দিয়ে সৌরপ্রিয় দত্ত আমরা দেখতেই না সৌরপ্রিয় দত্ত সংগঠন করতে ভালোবাসে, ক্লিন ইমেজ, তাই সংগঠন করতে ভালোবাসে, ক্লিন ইমেজ আমরা দেখতেই প্রচুর ক্লিন ইমেজ আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের কি হয়েছে? জ্যোতিপ্রিয় মল্লিক কিছু প্রমাণ করা গেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক না কেন একজন প্রমাণিত হয়েছে, যে অভিযুক্ত তাকে কেন দেওয়া হলো স্যার? আপনাকে দেওয়া হতে পারতো, প্রমাণ হয়েছে। আপনি এত গলা ফাটান, আপনাকে দেওয়া হতে পারতো, তাই না? প্রমাণ হয়নি তো? সেই কণ্ঠস্বর এখনো প্রমাণ হয়নি এখান থেকে প্রমাণ। আচ্ছা পার্থ চ্যাটার্জিও তো প্রমাণ হয়নি। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা পার্থ চ্যাটার্জি প্রমাণ হয়নি তো? টিকিট দিলেন না কেন? টিকিট দিলেন না কেন? পার্থ চ্যাটার্জিটা চোখে দেখা গেছে। আচ্ছা যেইটুকুনি চোখে কি দেখা চোখে দেখা গেছে? বান্ধবীর খাটের তলায় টাকাটা। হ্যাঁ আচ্ছা মানে ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে বান্ধবীর খাটের তলায় টাকাটা থাকলে তবে ব্যবস্থা নেওয়া হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের কত টাকা সিজ করা হয়েছে? ঠিক কি দেখা গেছে? ঠিক। দেখান না, দেখান কোথায়? আমি আসবো পরের অংশে। আমি দেখাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কটা সিট পাবেন সেই প্রেডিকশন করেছেন। আমি আসছি সৌরপ্রিয়তা, কাউকে বলতে দিচ্ছে না। আমি তরুণকে আর আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, বলছি তৃণমূলের কোন দলকে ভরসা করে আপনারা ভোটে লড়াইয়ে নেমেছেন? না উন্নয়ন কি করেছেন সেই সব বলুন না। আচ্ছা উত্তরটা নি। হ্যাঁ সুকান্ত দা আসছি। ফার্স্ট থিং, মিডিয়া ইজ এ নাইস থিং, জানো তো? মিডিয়ার সামনে আমরা সেজে গুজে ক্যামেরার সামনে বসবো, একটা বুম ধরবে, তোমরা বলবে, কিন্তু যখন বলি আমরা একটা ফ্যাক্ট জানা উচিত। দাদা যাকে তাকে আরএসএস বাহিনী যেতে হবে না, যে সে আরএসএস নয়, পবিত্রকর ব্যাকগ্রাউন্ড হচ্ছে তৃণমূলের ছিল তিনি, পরে বিজেপিতে এসে সুতরাং মানে ফালতু কথা তারাই বলে যারা 2024-এ ভোটে দাঁড়াবো বলে জামানত বাজেয়াপ্ত করে পড়ে বলে ডায়মন্ড হারবারের টাকা খেয়ে বসে যায়। টাকা খায় না, ভয় দাঁড়ায়নি। কে টাকা খেয়েছিল? নৌসাদ বড় বড় কথা বলেন, টাকা খেয়ে ভোটে দাঁড়ালেন না কেন? আগে নৌসাদ উত্তর দিক, নৌসাদ উত্তর দিক, টাকা খেয়ে দাঁড়ানো না কেন? কেন দাঁড়ানো না? সেকেন্ড এত বড় বড় কথা অন ক্যামেরাই তো বলছি, অন ক্যামেরা বলছি, টাকা খেয়ে দাঁড়ায়নি। কেন পালালো? কেন পালালো? আমি পরের অংশে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কটা সিট পাওয়ার কথা বলছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এক সেকেন্ড মমতা। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বিজেপি ইলেকশনের পরে পিঠে
পোস্টার লাগিয়ে ঘুরবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। মমতা বন্দ্যোপাধ্যায় 226টি সিটে জিততে চাইছেন, কমে গিয়েছে, আগে 250 260 ইত্যাদি বলা হতো, বিভিন্ন নেতারা বলতেন, কমে এসছে একটু, কিন্তু কাদের ওপর ভিত্তি করে জেতার কথা বলছেন? আমি কয়েকটা নাম বলবো, আর তারা যে কীর্তিমান, কোথায় তাদের কীর্তি সেইটাও দেখাবো। তারপর আমি স্বপন দাশগুপ্তর কাছে যাব এবং সুকান্ত বাবুর কাছেও যাব, তিনিও রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া থেকে প্রার্থী করা হয়েছে, রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত, জেলে ছিলেন। পরেরটা ফিরাদ হাকিম, কলকাতা বন্দরে টিকিট দেওয়া হয়েছে, নারদাকাণ্ডে ভিডিও দেখা গেছে, এছাড়াও একদিন হাজতবাসও হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ, তারও নারদাকাণ্ডে নাম রয়েছে। সুজিত বসু বিধাননগর, পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, বাড়িতে রেড হয়েছে এবং এজেন্সি রেডের পরেও তার নাম এখনও কিন্তু অভিযুক্ত লিস্টেই আছে। পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জ, নিয়োগ দুর্নীতিতে নাম রয়েছে এবং তার শুধু নয়, তার পরিবারেরও ব্যক্তির নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে, তারা চাকরিও পেয়ে গিয়েছে এবং চাকরিটা চলেও গিয়েছে। মদন মিত্র কামারহাটি থেকে দাঁড়িয়েছেন, টিকিট পেয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম রয়েছে। এছাড়াও একাধিক গুন্ডামি, একাধিক লোকাল ক্যাওসের ক্ষেত্রে তার নাম উঠে এসেছে, তিনি অভিযুক্ত হয়েছেন। কুণাল ঘোষ বেলেঘাটা থেকে দাঁড়িয়েছেন, সারদা কেলেঙ্কারিতে নাম যুক্ত শুধু হয়নি, তাকে হাজতবাস করতে হয়েছে, তিনি কয়েকবার প্রিজন ভ্যান চাপড়ে সারদা কেলেঙ্কারির প্রধান বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন বলে মনে পড়ছে। চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে দাঁড়িয়েছেন, নিয়োগ দুর্নীতিতে নাম আছে। অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া, আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে নাম আছে এবং আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিরোধীদের তোপের মুখে বারবার পড়েছেন। মলয় ঘটক আসানসোল উত্তরের প্রার্থী হয়েছেন, কয়লা পাচারে নাম রয়েছে। বিরোধীরা এছাড়াও একাধিক অভিযোগ করে থাকেন, লোকাল কয়লা খনি যেখানে রয়েছে সেখানে বিভিন্ন গুন্ডামি মাফিয়ারাজের ক্ষেত্রেও তার নাম বিরোধীরা বলে থাকে। তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া জিটিএ নিয়োগ দুর্নীতিতে এনার নাম রয়েছে। এতগুলো আরো প্রচুর প্রচুর নাম রয়েছে, আমি আপনি বলতে পারলাম না। আমি আজকে ব্রহ্মাস্ত্র নেব, আজকের ব্রহ্মাস্ত্র, বেশ আমি আসছি। আজকের ব্রহ্মাস্ত্র কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি আমি, দাগি রণকৌশলে পতন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের? আমার সঙ্গে যুক্ত হয়েছেন স্বপন দাশগুপ্ত, বিজেপি প্রার্থী রাসবিহারী, অত্যন্ত স্টলওয়ার্ট লিডার, অত্যন্ত সিনিয়র বিজেপি নেতা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় আপনার সঙ্গে কথা বলছি। স্বপন স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এতগুলো দাগি প্রার্থী, কিন্তু তৃণমূল বলছে তাও 226টা সিট তারা পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আপনার প্রেডিকশন, আপনার কি মতামত স্যার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 226টা সিট তৃণমূলের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন 294 সিট পাবে, ওনার অধিকার আছে বলার, কিন্তু আমার যেটাতে অবজেকশন আছে যে উনি তারপরে যেটা বললেন যে লোকেদের প্যারেড করাবে, যেখানে লেখা আছে যে আমরা বিজেপি করি না, তার মানে হচ্ছে এক ধরনের হুমকি। রাজনীতিটা থ্রেট আর হুমকি দিয়ে হয় না। উনি যে ধরনের পরিবেশ পশ্চিমবঙ্গে এনেছে, যাতে রাজনীতিটা এক ধরনের মাস্তানির ব্যাপার হয়ে গেছে, মাস্তানি দ্বন্দ্ব হয়ে গেছে, এই যে পরিবেশটা, এই ধরনের কালচারটাকে, এই কালচারের বিরুদ্ধেই আমরা লড়ছি। এই কালচারের কারণেই আজকে পশ্চিমবঙ্গের অধঃপতনের কারণ। সব ক্ষেত্রে এক ধরনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখন এটার থেকে লোকে এক ধরনের নিষ্কৃতি চাইছে, আর আমরা যেটা বলছি যে এটা অনেক হয়েছে, এবার আমাদের একটা নতুন শুরুয়াতের দরকার, আর সেটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এই কারণেই আমরা এগিয়ে এসেছি। পাল্টানো দরকার, আমরা যে স্লোগানটা দিচ্ছি এটার ভিত্তি হচ্ছে যে এই ধরনের রাজনীতি, এটা শুধু একটা এমএলএ সিট বা আপনি যে চেম্বার অফ একদম চেম্বার অফ হরার্সের তাদের মধ্যে কে একসঙ্গে জুটেছে সেটা দিলেন, সেটার থেকেও বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
এই জন্যেই আজকে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এই কারণেই বাংলার অস্তিত্ব নিয়ে আমরা লড়ছি, আর আশা করি সামনের দিনে আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি হয়তো আমরা প্রাউডলি এগিয়ে যাব, মমতা ব্যানার্জির সামনে আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে যাব, আমরা বিজেপি করি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বহুদিন ধরে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার ক্ষেত্রেও আপনি একজন লেজেন্ড, তারপর রাজনীতি, এতদিনের রাজনৈতিক জীবন, রাস্তায় পালস কি দেখছেন স্যার? আপনি প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন, রিপাবলিক বাংলায় আমরা সেই কভারেজ করছি, টানা কভারেজ করছি বিভিন্ন প্রার্থীর প্রচারের। রাস্তায় মানুষের পালস কি, রিয়াকশন কি পাচ্ছেন? দেখুন, মানুষের দুরকম রিয়াকশন আছে। একরকম মানুষ একদম মিচকে হাসছে, তারা বলছে ঠিক আছে আপনাদের সমর্থন থেকে মানে আমরা দেব। কিন্তু আরেক দিক থেকে অনেকে আছে যারা বলছে এই প্রকাশ্যে কিছু বলতে পারছি না, চুপচাপ কিন্তু সাপোর্ট করে যাব। এই যে ভয়ের পরিবেশটা লোকে, আমরা সেটাকে ভাঙতে চাই। আমরা জানতে চাই যে লোকে যাতে বলতে পারে, তারা যদি তৃণমূল করে বলুক, তারা যদি বিজেপিকে সমর্থন করে তারা যেন প্রকাশ্যে রাস্তায় বলতে পারে। এই ধরনের একটা পরিবেশ থাকা উচিত। এটাই হচ্ছে গণতান্ত্রিক মানুষের অধিকার, এটাই ভারতবর্ষে হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা মানে আমি পুলিশ স্টেট বলবো না, এটা একেবারে একদম কেডার রাজ যেটা ছিল তারই একটা পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে। এটাকে নিয়েই আজকে লোকের চিন্তা। এই কারণেই আজকে পশ্চিমবঙ্গ একদম সারা ভারতবর্ষের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক সেকেন্ড, আমি একটা প্রশ্ন করছি স্বপনদা, আপনি আমাকে যদি কিশলয় অগ্নিবাণের দর্শকদের সবাই খুব উৎসুক, বিজেপির সেকেন্ড লিস্ট আসা বাকি রয়েছে, আপনি থিঙ্ক ট্যাঙ্কে রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার পরামর্শ, আপনার মতামত নেওয়া হয় দলের তরফ থেকে, আপনার কি মনে হয় এবারের ইলেকশনে আপনার প্রেডিকশন, কোনো এক্স্যাক্ট নম্বর না হলেও একটা রেঞ্জ যদি বলেন, বিজেপি সিটের রেঞ্জ কতটা হতে পারে, কতটা সাফল্য আসতে পারে, যদি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের আপনি বলেন? স্যার, আমি কিশলয় সেই অনুরোধ করছি। দেখুন, আমার যা ব্যক্তিগত মনে হয় যে আমরা এখন যে রেঞ্জে যাচ্ছি, আমরা 150 থেকে 170-এর মধ্যে যাব। এইটাই হচ্ছে আমার পার্টিকুলার মনে হয়। এখন এটা তো ইলেকশন এক্ষুনি তো শুরু হয়েছে, এখন এটা তো ফার্স্ট মাইলটাও কভার হয়নি, তারপরের দিন দেখা যাবে আরও সামনের দিনে কি হবে। কিন্তু আমার মনে হয় এই মোমেন্টামটা যদি থাকে তাহলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা জিতব। মে মাসের 4 তারিখে সন্ধেবেলা আপনারা জানতে পারবেন যে এবার পশ্চিমবঙ্গে একটা নতুন অধ্যায়ের শুরুবাত হয়েছে। স্বপনদা স্যার, আপনাকে নিয়ে আমি ডিবেটের মধ্যে আপনাকে ইনক্লুড করছি না, কিন্তু আমার সঙ্গে এখানে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, তৃণমূলের সমর্থক। আমি সৌরভপ্রিয়দা একটা কোয়েশ্চেন করতে চাইছেন, রেসপেক্টফুলি আপনি যদি কোনো কোয়েশ্চেন করতে চান আপনি একটা প্রশ্ন করতে পারেন, ডিবেট নয়, একটা প্রশ্ন। হ্যাঁ, অভিনন্দন স্বপনবাবু, আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি যথেষ্ট ভদ্রলোক বলেই শুনেছি। আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এরপরে ঠিক যে আমি বিজেপি করি না, এটা লাগিয়ে বেরোতে হবে, এটাকে আপনি অন্যভাবে নিয়েছেন। কিন্তু যখন দিলীপ ঘোষ বলছেন যে ইলেকশনের পরে আমরা যথেষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীদের কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, এই ভাষাটা কি আপনি সমর্থন করেন? উত্তরটা নিয়ে নিই, থ্যাংক ইউ। উনি বলতে চাইছেন যে বিজেপির তরফ থেকেও তো নানা রকমের হুমকি আসছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন স্বপনদা? উত্তর। দেখুন, কেউ যদি হুমকি দেয় আমি তার নিন্দা করছি। আমি বলতে চাই যে এই হুমকির যে কালচারটা, এই কালচারটা আমাদের বন্ধ করা উচিত। আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি যেখানে আপনি যদি তৃণমূল হন, আমি সেটাকে রেসপেক্ট করি, আপনি আমারও রেসপেক্ট করুন যে আমি যদি বিজেপি হই, বা আমার যেসব কার্যকর্তারা গ্রামেগঞ্জে আছে যাদের 21 সালের পরে ওই ধরনের অত্যাচার করা হয়েছিল, সেটা যেন না হয় আর কোনো দিন। এই আপনি তো মানছেন যে এই ধরনের বদলাওয়ের রাজনীতি আজকে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মুখ কোনোদিনই উজ্জ্বল করতে পারছে না এটা নিয়ে। তাই আমার কাছে চিন্তা ছিল মমতা ব্যানার্জি এই কথাটা বলে একটা ভুল বার্তা তৃণমূল সমর্থকদের দিচ্ছেন। আপনি যখন বলছেন যে এই বার্তাটা অন্যভাবে নিচ্ছি, ঠিক আছে, আপনার ক্ল্যারিফিকেশন আমি মেনে নিচ্ছি।
স্বপনদা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে, আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। একটা লাস্ট কোয়েশ্চেন করছি, আপনার কেন্দ্রে আপনি আত্মবিশ্বাসী? কেমন মনে হচ্ছে, কি রেজাল্ট হতে পারে? আপনার কেন্দ্রের মানুষ কি বলছেন? এবং আপনি প্রচার শুরু করে দিয়েছেন, তার জন্য অনেক অভিনন্দন, অনেক কনগ্রাচুলেশন যে আপনি এই মুহূর্তে লড়ছেন এই ইলেকশনে। আমার প্রশ্ন হচ্ছে কীরকম রিয়াকশন পাচ্ছেন আপনার কেন্দ্রে, কতটা আত্মবিশ্বাসী? বলুন স্বপনদা। দেখুন, আমি আত্মবিশ্বাসী আছি যে এটা হচ্ছে ভবানীপুরের পার্শ্ববর্তী কেন্দ্রে আমরা পুরো দক্ষিণ কলকাতায় এবার দেখবেন একটা বড় সারপ্রাইজ আনবো। এটা শুধু রাসবিহারীতে না বা শুধু ভবানীপুরে নয়, সব জায়গাটাতে আমরা একটা আসছি। কলকাতার পরিবেশ, কলকাতায় যে লোকের যে মুডটা, সেটা এখন একদম তৃণমূলের বিপক্ষে। এইটাই আমি মনে করছি মানুষের সঙ্গে কথা বলে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। স্বপন দাশগুপ্ত আমার সঙ্গে ছিলেন, বিজেপি প্রার্থী রাসবিহারী, অত্যন্ত সিনিয়র বিজেপি নেতা। অনেক ধন্যবাদ। প্রত্যেকের কাছে আসি, কনক্লুডিং কমেন্ট নেব 30 সেকেন্ডের। আমি একটা লিস্ট দেখিয়েছি, টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে লিস্ট। রাজনীতিতে এই মুহূর্তে পলিটিক্সে তাদেরকে নিয়ে আসা, তাদেরকে সাস্টেন করানো এবং তারপর তাদেরকে ভোটে লড়ানো, বিধায়ক করা, এটা কি এখন তৃণমূলের একমাত্র পথ হয়েছে জয়ের? উত্তর নেব। সুকান্তবাবু 30 সেকেন্ড, আপনাকে দিয়ে শুরু করছি। হ্যাঁ, প্রথম তো পরেশচন্দ্র অধিকারীর সুকন্যা বা অঙ্কিতা অধিকারীর আমরা জানি কীর্তি, তাকেও তো একটা পদে রাখা হয়েছে এবং এসএসসি দুর্নীতি সহ হাইকোর্টের দুর্নীতি যার সঙ্গে যুক্ত এবং যে মানুষগুলো যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আজকে তাদের চাকরি দেওয়া হয়নি, তাকে যদি প্রার্থী করা হয় এবং সেখানে খগেশ্বর রায় 3 বারের বিধায়ক, তিনি বলছেন যে জেলা সভাপতি সকালে বলেছেন যে তার নামটি রয়েছে, তিনি বলছেন যে সন্দেহ করছেন যে আইপ্যাক বা অন্য কোনো সংস্থা তৃণমূলের লিস্ট কি বানাচ্ছে, জেলা সভাপতির কাছে তার খবর নেই। তাহলে এইটা একটা কর্পোরেট ধাঁচে দুর্নীতিকে আরো বেশি করে প্রামাণ্য রূপে সামনে এনে তাদেরকে ক্যান্ডিডেট হিসেবে সামনে রাখা, মানুষ এটা মেনে নেবে না। সময় কম স্যার, মানুষ মেনে নেবে না। তরুণ জ্যোতি 30 সেকেন্ডস, এই টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট, তার উত্তর। দেখো, বাংলার যুব সমাজের চাকরি বিক্রি হয়েছে, ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে 77 লক্ষ যুবককে ভাতার লাইনে যারা দাঁড় করিয়েছে, ইলেকট্রিক বিল যে রাজ্যে সর্বাধিক, যে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড আসতে দেওয়া হয়নি, যে রাজ্যে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, বাড়ি চুরি হয়েছে, কাজ চুরি হয়েছে এবং যারা চুরি করেছে তারা তৃণমূলের প্রার্থী তালিকায় আছে। তো যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ তৈরি আছে এবার এই ঘাস ফুলটাকে উপড়ে ফেলা। দেখো, প্রচন্ড গরম পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘাস ফুল শুকাচ্ছে এবং জায়গায় জায়গায় দেখো পদ্ম ফুল। 30 সেকেন্ডস আপনাকে। আমি একটা কথাই বলবো, যারা রাজনীতি করে না তারা কেউ রামকৃষ্ণ মিশনের সদস্য না। সবাই যেই রাজনীতি করুক তাদের পেছনে কোনো না কোনো শত্রু থাকে, বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। যতগুলো টেন্টেড লিস্টের কথা তুমি দেখালে, আমি মনে করি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলোকে প্রমাণ করতে হবে। সিবিআই এবং ইডিআই একটা অভিযোগও কিছু প্রমাণ করতে পারেনি। 2 নম্বর কথা হচ্ছে যে এই সামনে যে নির্বাচন আসছে, আমাদের 294টা কেন্দ্রের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কেউ যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কেউ কথা বলবেন, দয়া করে সেটা করবেন না। আমাদের সামনে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন, যাতে আমরা। মৌমিতা 30 সেকেন্ড, আমার কাছে 1 মিনিট আছে, দুজনের কাছে 30 সেকেন্ড। এই দুর্নীতিগ্রস্ত লোকজনগুলোকে ক্যান্ডিডেটের তালিকাতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উপর একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। কারণ এখন বাংলার মানুষকে এটা ডিসাইড করতে হবে যে তারা কি সেই আবার ন্যাড়া ঘুরে ফিরে বেলতলাতেই যাবে, নাকি নতুন করে পরিবর্তন তারা চেয়ে তারা সঠিকভাবে বিচার করে ভোটটা দেবেন। আমি এটুকুই বলবো, কারণ এখন মানুষও বুঝে গেছে এই মা মাটি মানুষের সরকারে মানে দিনের পর দিন ধরে মাটি রক্তাক্ত করে মানুষের পেটে লাথি মেরে একটা সরকার 15 বছর ধরে চললো। তো আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল সরকার চাইছে, বাচ্চা থেকে বুড়ো সবাই চাইছে আমরা পরিবর্তন চাই। সময় সত্যি কম। তাপস ব্যানার্জি 30 সেকেন্ড। দলটার কোনো নীতি আদর্শ নেই, শুধু ধরো মারো কাটো খাও। আর যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে স্বীকৃতি দিয়েছে, সে দলটার কাছ থেকে ভালো প্রার্থী, ভালো কিছু আশা করা যায় না। আর যে দলটা শিখিয়েছে ব্যালট খাওয়া, জল খাওয়া, চুরি, সব কিছু খাওয়া শিখিয়েছে এই দলটা দাঁড়িয়ে থেকে, এবং পুলিশকে ঝান্ডা ধরিয়ে দিয়েছে একদম তৃণমূলের। সেই দলটার কাছ থেকে যা প্রার্থী আপনারা দেখাচ্ছেন, এর থেকে আরও অনেক খারাপ প্রার্থী খুঁজে বেড়ান। হয়তো চোরই করেনি, কিন্তু অন্যের বউ চুরি করে নিয়ে গেছে। শুধুমাত্র তো আপনি এক চোর দেখলে হবে না, কত লোকের বউ চুরি হয়ে যাচ্ছে প্রতিদিন তৃণমূলের দ্বারা, সেটা একটু খেয়াল করে দেখবেন। আমি তারাও একটা প্রশ্ন রেখে শেষ করছি। সৌরপ্রিয় বাবু আপনি বলছেন 294 কেন্দ্রেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামেও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
তো? এই প্রশ্ন রেখে আমি আজকের ডিবেট শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। জখম হয়েছেন এই আক্রমণে। কিশলয় অগ্নিবাণের ব্রেকিং নিউজ। এক বিজেপি সমর্থকের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় তৃণমূল। জখম বিজেপি সমর্থকরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে এই মুহূর্তের খবর। বিগ ব্রেকিং নিউজ কিশলয় অগ্নিবাণে বিগ ব্রেকিং নিউজ। ভোট যত এগোচ্ছে বাড়ছে তৃণমূলের তাণ্ডব। ঘুটিয়ারি শরীফে বিজেপি সমর্থকদের ওপর হামলা তৃণমূলের। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।